আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স 10 বছর। রূপার বয়স ছিল 5 বছর আর পরীর বয়স মাত্র 1.5 বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন। মুখে একটু শব্দটি করেননি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্য না, কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা ওই মহিলাকে বিয়ে করেছিলেন কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই, না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে। সেদিন পরীর জন্ম হলো, সেদিন আব্বা বাড়িতে পেরেননি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে। সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি। তার ঠিক 2 দিন পর আব্বা বাড়িতে এসেছিল, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি। পরপর 3টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরও একটি কথা দাদি বলেছিল, তা হলো যে মেয়ের রূপ বেশি হ্যায় পোলা পয়দা করতে পারে না কোনো দিন। এই কথা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছুই বলেনি, চুপচাপ নিজের কাজ করছিল। পরীকে কোলে রাখতো রূপা, আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট ছোট হাত পা নাড়তো তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়লে ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই বই পরীকে বেশি কোলে নিতাম না, পাছে যদি ব্যথে পাই। কিন্তু রূপা পরীকে কোলে নেওয়ার সব সময় আকুপাকু করতো। পরীকে কোলে নিয়ে বারান্দায় ধাওয়ায় বসে বৃষ্টি দেখতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিই, কিন্তু রূপা আর পরী তো বোঝে না, ছোট তো। ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে গুড়গুড় করতো। পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরও একটি মেয়ে জন্ম দেন, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পরী, তার আগে ডাক পড়ল আবেরজান বেগমের। সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবেমাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তে ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো, শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবুরির খাতাটা বন্ধ করে সযত্ন বইয়ের বাজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতে চোখ গেল পালঙ্কের ওপর বসে থাকা আবেরজান বেগমের দিকে। বিছানা গায়ে এলি দিয়ে শুয়ে আছেন তিনি। পরী বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হয়েছে? আবেরজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো, তারপর বললেন, মাইয়া মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটস কেন? আস্তে হাঁটতে পারস না? তাদের জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবে। পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা? তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আবেরজান হাতের ইশারায় নিজের ফানদানি দেখিয়ে বললেন, একখান ফান দে। আগের ন্যায় দুবদা পা ফেলে জলসখীর দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে তাদের হাতে দিতেই তিনি ফানটা মুখে পুরে নিলেন। পরে কোটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙ্গুল মেখে দিয়ে কোটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলোর কথা মনে ফিরে গেল ওর। পরিয়ে গিয়ে তির্যক দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ ছাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে, বয়স হয়েছে তো। পরি হুট করে বলে উঠল, যে মাইয়ের রূপ বেশি হ্যায় ফলা পয়দা করতে পারে না, তাই না দাদি? পরীর কথা শুনে চমকে তাকালো আবিরজান বেগম। এই কথা পরী শুনলো কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলে, তোমার তো রূপ নেই, তাই তো 2টা ফোলা পয়দা করছো, কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই, 2টা অমানুষ পয়দা করছো। বুড়ি কোন খানকার? আমার আম্মা যান 3টা সোনা জন্ম দিছে, আর তুমি কি করছো? এক ফোলায় 2টা বিয়ে করছে, আরেক ফোলার বিয়ের খবর নাই। পরের মাইয়া দেখে দেখে দিন পার করে। কথাগুলো বলে পরী একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। আবেরজান বেগমকে কিছু বলতেই দিল না। নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবেরজান। মেয়েটা বেশ ছটপটে আর উড়নচণ্ডী স্বভাবের, মুখের ঝুলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার আর 2 নাতনিদের মধ্যে কোনো ক্ষণেই দেখেননি। পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ায় মন দিলেন।
দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবারের ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো। সেরই মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরী দৌড় লাগালো। পরনের ঘালটা দুহাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দিল দিকে। বড় একটা গামলার কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করছে দুজনে মিলে। মালা পরীকে খেয়াল করেনি। তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাটছেন। পরী দুপা বাজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল, আম্মা যান, আপনি অসুখ নিয়ে কাম করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরও বাড়বে। কথাটা শেষ করে পরী গরম চাহনিতে একবার জিসমিনের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেখে না যে আম্মার অসুখ? তারপরেও আম্মারে কামে ডাকে কোন সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে ছাইড়া দিব না, কইয়ে দিলাম। জেসমিন এবার মুখ খুলল, আমি আপারে মানা করছিলাম পরী, কিন্তু সে শুনে নাই। পরে আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনারা আর অজুহাত দিতে হইব না। যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগে মালা কষে ছড় মারেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন 2-4টে ছড় না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তো ছোট আম্মা হয়। পরে মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করেই সে বলে ওঠে, ছোট আম্মা, কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আপা, পরীরে কিছু কইয়েন না, বইলেন না, ছোট মানুষ। এরপর পরীকে দিকে তাকিয়ে বলল, পরী, তুমি জুম্মানদের নিয়ে সালমা শাপলা বিলে যাও। ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে বলতাছি কতগুলো শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়ে রান্না হইবে, আজকে ঘরে মেহমান আসবে। কপালে ধীর বাজ পড়ল পরীর। অবাক কণ্ঠে বলল, এ বন্যার ভিতরে মেহমান আইব কই থেকে? পরে মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল। রূপা পাইব? মালা দিলেন এক ধমক, এত কথা কস কেন? তাড়াতাড়ি যা, আর শোন, মুখটা ভালো করে ঢাইকা যাবি, কেউ জানি না দেখে। নৌকার ছইয়ের মধ্যে থাইকা বাইর হবি না। জুম্বান রে নিয়ে এখন যা। তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না, এমন সময়টাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে, কিন্তু পরী বেজায় খুশি। আজকে অনেকদিন পর বাইরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল। ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল, শুধু চোখ দুটো খোলা রাখলো। দাদির ঘরে ফিরিয়ে আসার সময় উকি দিল পরী। আবির যান আয়েশ করে বসে বসে সুপারি কাটছে। পরী হাফ ছাড়লো। ও বুড়ি, সুপারি কাটা রেখে পরীর দিকে তাকালেন তিনি। পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরী ঘরের বাইরে বের হবে। তিনি জিজ্ঞেস করলেন, কই যাস? পরী বেঞ্চি কেটে বলল, তা দিয়ে তোমার কাম নাই, আমি এখন যাই। আসমান থেকে যদি তোমার স্বামী ডাক দেয় তাইলে ভুলেও যাইও না, কিন্তু দেশ বন্যার পানিতে ভাসাই গেছে, তোমারে কবর দেওয়ার জায়গা পামু কই? পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো আবির যান। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে, জ্বলবে, পুড়বে, ছাই হবে, তবে মুখ থেকে শব্দ বের হবে না। কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন আজকে মেলাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করবেই করবে। গ্রামের নাম নূরনগর। পদ্মা নদীর ধারে ঘেঁষে এই গ্রামের অবস্থান। পদ্মা যেন নূরগণে নূরের আলো ছড়িয়ে দিয়েছে প্রতিটি ঋতুতে। এই গ্রাম নানান পাহাড়ে সজ্জিত হয়ে উঠেছে। কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ, কখনো বর্ষার মেঘালয় থেকে বৃষ্টি বাড়ি দ্বারা স্বচ্ছ নীলাম্বরে মেঘের বেলা, ঘাসে জমে থাকা শিশির কণা রূপান্তর তো কুকুলের মধুর। টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দ্রুত তলিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরও অনেক গ্রাম। গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। কেউ কেউ নৌকা দিয়ে বাসছে, কিংবা কলা গাছের ভেলায় দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে। এই ফলনকারী সর্বনাশা বন্যা। ঠিক এইরকম বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 1988 সালে, আর এখন 1998 চলছে। এগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই। কেউ জানে না এই বন্যা কতদিন থাকবে।
নৌকা সইয়ের ভেতরে বসে আছে পরি, দুপাশে পর্দা টেনে দিয়েছে, এটা মায়ের কড়া হুকুম। আর জুম্মান নৌকা বাইছে। পরি সইয়ের ভেতরে থেকেই চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আইব। কারা আইব জানোস? বইটা হাতে নৌকা ঘুরাতে ঘুরাতে জুম্মান জবাব দিল, শহর থেকে ডাক্তার আইব আপা। বন্যার পানিতে ভিজে অনেকের অসুখ হয়েছে, হের লাগে আব্বা শহর থেকে ডাক্তার আনতাছে, তারাই আইব। তোর কইছে কাটা? জুম্মান অকপটে স্বীকার করে বলে, বড় আম্মাই কইছে। পরি আর জবাব দিল না। শাপলা বিলে নৌকা আসতেই পরির মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিলার আগের মতো নেই, পানিতে ভরে টইটুম্বর। কোনটা বিলার কোনটা ক্ষেত বোঝা মুশকিল। সুতো কাটা ঘড়ির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরির। আজকে তো সেই বিলের পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকলে বুকুক, মারলে মারুক। কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরির ইচ্ছেই রয়ে গেল জুম্মানের কথায়, আপা আমাকে আরেক খান নৌকা আইতেছে এদিকে। কৌতূহল হয়ে পরি প্রশ্ন ছুড়ে দিল, নৌকায় কেটা দেখতো? জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল, লতিফ কাকা আর দেলোয়ার কাকা, আর লগে মাঝি। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরির। এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ। কাজের লোকগুলো বাড়িতে আসতে পাঠিয়ে দিয়েছে। পরির আর ভালো লাগে না এইরকম খাঁচাইবন্দি পাখি হয়ে থাকতে। একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে। কিন্তু ওর মায়ের জন্য তা আদৌ কখনো সম্ভব হবে কি? কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দেয় তিনি। পরী জড়সড় হয়ে বসেই রইল সইয়ের ভেতরে। সম্পান মাঝি দাঁড় বাইছে, সাথে আরো দুজন মাঝিও আছে। বিশাল আকৃতির নৌকা খানি টেনে নেওয়া একটুখানি কথা না। ৩-৪ জন মাঝি তো লাগবে। গাম ছুটে গেছে সবার। হঠাৎ করে কেউ ডেকে উঠল, ও সম্পান মাঝি, ওইদিকে কই যাও? খাড়াও দেহি একটুখানি। সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ। পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো। পরনে অর্ধ নোংরা শাড়ির আঁচল গুজে দিয়ে শুধালো, ওইদিকে কই যাও? সম্পান নৌকার ধার ঘেঁষে এসে দাঁড়ালো, বলল, জমিদার বাড়ি যাই রে ভিন্দু, ডাক্তার আনছি শহর থাইকা, হাগরে দিতেই যাইতেছি। বিন্দু উকে দিল নৌকার সইয়ের ভেতর। তারপর বলল, এইদিকে দিয়া যাইও না মাঝি, সখারে দিয়া আমারে খবর দিল পরিবানো আজ শাপলা বিলে আইছে, ওর লগে 2 খাটাইশো আইছে, গেলে ভালো হইব না। সম্পানের মুখে চিন্তার ছাপ দেখা দিল। সে আড়ষ্ট কণ্ঠে বলল, কস কি? পরি আহার সময় পাইল না, অন্য দিক দিয়ে গেলে অনেক ঘুরা পড়ব, আমাকে তো জলদি যাইতে হইবে, এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল, তুই লগে আয় বিন্দু, তাইলে আমাকেও কিছু হইব না। পরি খবর দিছে, তাও যাইতে পারলাম না। চুলে শাক ছড়াইছে, রান্না শেষ না হইলে যাইতাম না। সম্পান অপেক্ষা করলো বিন্দু রান্না শেষ হওয়া অব্দি। অজ্ঞতা যেতেই হলো বিন্দুকে। এবার হত ভাই পরি তাকে বিলের পানিতে চুবায়। বিন্দু নৌকায় বসতে মাঝিরা নৌকা ছাড়লো। নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ। তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞেস করেই বসে, পরীকে? বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল, আমাগো গ্রামের জমিদারের ছোট মাইয়া। বিশাল ছই বানানো নৌকাটি থামল গায়ের জমিদার আফতার উদ্দিন এর বাড়ির সামনে। গায়ের সব ঘর বাড়ি বন্যায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোন ছুতেও পারেনি এই পানি। কিন্তু যদি টানা আরো কয়েকদিন বৃষ্টি হয়, তবে অনায়াসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে, তা নিশ্চিত। বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হয়, ধরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে। মোগল আমাদের বাড়িটি সামনের উঠোন পেরিয়ে সদর দরজা পেরুলে ডানে বামে 2টি বড় বড় ফাঁকা ঘর, তারপর আরো একটি দরজা পেরুলে বড় দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে। বাড়ির দেওয়ালগুলো কেমন নিস্তেজ। আলতাফ চাইলে এ বাড়ি নতুন করে রং করাতে পারে, কিন্তু তা তিনি করেন না, কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়ি। তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে, আভিজাত্যের ছোঁয়া। তাই এই বাড়িতে তিনি দিতে চান না। বৃষ্টি বাদলে ভিজে কালচে হয়ে যাচ্ছে, তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি। এতে লোকে যা বলার বলুক, তাতে তিনি কান দেন না। নৌকা থেকে বের হয়ে এলো 6 জন যুবক যুবতী। তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে। ছেলে 3 জন নৌকা থেকে নেমে আসলেও মেয়ে 3 জন আসতে পারলো না, কারণ সামনে কাদায় ভরা। এখানে নামলে নির্ঘাত আছাড় খাবে ওরা। তাই সম্পান কাঠেরও তক্তাটা নেমে মাটি বরাবর রাখলো। সহজেই মেয়েগুলো নিয়ে নেমে পড়লো। সত্যিই বাড়িটি অনেক পুরনো। সদর দরজার সম্মুখে আসতেই 2 জন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ালো। গম গম কণ্ঠে জিজ্ঞেস করলো, কারা আপনারা, কি চাই?
নাইম নামের ছেলেটি লোকটির কথার জবাব দিল, আমরা শহর থেকে এসেছি, এই গ্রামের জমিদার এনেছেন আমাদের। বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে তাই। কথা শেষ করতে পারল না নাইম, তার আগে পেছন থেকে সম্পান বলে উঠল, আরে দাদা, ওনারা ডাক্তার, জমিদার বাবু শহর থেকে আনাইছে। আর কথা বলতে হলো না সম্পানকে। লোক দুজন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল। সদর দরজা পেরিয়ে বৈঠক ঘরে আসলো সবাই। তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল, খারান বাবু পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না, আপনারা ইহানে বহেন, আমি বড় মারে ডাইকে আনতাছি। ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে ভেতরে চলে গেল। নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিজে একটা কাঠের চেয়ার টেনে বসলো। শহর থেকে 6 জন এসেছে ওরা। আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে, তবে একটু সময় লাগবে। মেডিকেলের স্টুডেন্ট ওরা, নাইম, আসিফ, শেখর, মিষ্টি, রুমি ও ফালক। এদের টিম প্রতিটি দলে 6 জন করে ভাগ হয়ে এক এক গ্রামে গিয়েছে। দেশের অবস্থা ভালো না, বন্যায় বেসে গেছে গ্রামের পর গ্রাম, সাথে সাথে অসুখও বাড়ছে। বিশেষ করে কলেরা, গ্রামের মানুষেরা সতর্ক থাকে না বিধে এইসব রোগ বেশি হয়। তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে। অবশ্য সব ধরনের ট্রেনিং করেই এসেছে, তবুও বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন। বড়সড় গোমটা টেনে বৈঠক করে এলেন মালা, সাথে একটু আগে আসা মেয়েটিও। মালা নিচু স্বরে বললেন, কুসুম, হেগরে নাস্তা পানি দে। সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল। শরবত খেয়ে সবাই ক্ষান্ত হলো, আর খাবে না ওরা। মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল, আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্দর মহলে। মালা ওদের নিয়ে পরীর ঘরেই বসালো, তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে। পরী এখনো আসছে না দেখে চিন্তিত মালা। ঘরে 3 জন নতুন পুরুষ এসেছে, না জানি মেয়েটা কোন অবস্থাতে ঘরে এসে ঢোকে। তাই তিনি আগেভাগেই কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে। কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরীর অপেক্ষায়। কিছুক্ষণ পরেই 2টা নৌকা ভিড়ল পারে। জুম্মান হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল লতিপার। দেলোয়ার বাকি শাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল। অবশেষে বের হলো পরী। ওদের হাতে একগুচ্ছ শাপলা। শাপলা নিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে। কুসুম দৌড়ে গিয়ে পরীর সামনে দাঁড়িয়ে বলল, পরীয়াপা, তাড়াতাড়ি ঘরে চলেন, বড় মা কইছে আপনার ঘরে যাইতে, আর বাইর হইয়া যাইব না। ঘরে 3 জন নতুন পুরুষ আইছে, আহেন আমার লগে। পরে নিজের ঘাড়টা উঁচু করে ঝাড়ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালেই ওর আম্মা বলেছিল। পরী বলল, কেন, আম্মা ঘরে ঢুকতে দিল? কুসুম গলা জেড়ে বলল, কেন দিব না, শহরের ডাক্তার তারা, রোগী দেখতে আইছে, থাকতে তো দিবই। কুসুম আর কথা বলতে পারল না। তার আগে জপ করে বৃষ্টি নেমে এসেছে। বৃষ্টি বড় বড় ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের। জুম্মান আগে ঘরে ঢুকে পড়েছে। পরী আর কুসুম একসাথে দৌড় লাগালো। হাতের শাপলাগুলোর পাপড়ি পড়তে পড়তে মেঝেতে বৈঠক ঘরের উঠোন পাকা করা। পরীর কর্দমার্ত পা ফেলা দরুন পায়ে ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে, সাথে শাপলার পাপড়ি ছড়িয়ে পড়ছে। নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল। আসার সময় কাদা লেগে গেছে। হঠাৎ কারো পায়ের শব্দ উঠোনের দিকে তাকালো। 2 জন মেয়ে দৌড়ে চলেছে গেল। তার মধ্যে একজনকে নাইম চেনে, সে হলো কুসুমের বাড়ির কাজের মেয়ে, কিন্তু 3য় জনকে সে চিনল না। ওড়নাটা বোরকার নেকাবের ন্যায় পরে আছে বিদে মুখটাও দেখতে পারল না সে। মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরীর পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সে পায়ের ছাপ। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল। নাইম বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজ ঘরে চলে গেল। বৈঠক ঘর ফেরে মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টি তোর যেন ভারলো। বড় উঠোন পেরিয়ে খোলা বারান্দায় আসতে আসতেই ভিজে গেছে পরী। হাতের শাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়ল সে। কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে। বাড়িতে মেহমান এসেছে, রান্না করতে হবে তো। ভেজা জামা কাপড় ছাড়বে বলে পরী আবার দৌড় দিল। দুপদাপ শব্দ এলো পরীর পায়ের, কিন্তু পরক্ষণেই থেমে গেল সে। নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে রুমি বিছানায় গায়ে লিয়ে দিয়ে পড়েছে। ফালক আর মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজার ব্যস্ত। কারো আগমনের আবাসে 2 জনে ঘাড় ঘুরিয়ে তাকালো। পরীকে দেখে চিনল না ওরা। পরী নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল, কারা আপনারা, আমার ঘরে কি করেন? ওরা 2 জনেই থতমত খেয়ে গেল। কার ঘরে মালা এদের রেখে গিয়েছে তা ওরা জানে না। যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে। পরে আরেকটু কাছে এসে দাঁড়িয়ে আবার একই প্রশ্ন করতেই মিষ্টি জবাব দিল, আমরা শহর থেকে এসেছি, গ্রামের জমিদারের
গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন। সঙ্গে সঙ্গে পরীর রাগ আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের জিনিসপত্রে কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না, সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে সে থাকবে কীভাবে? সাথে সাথেই পরী গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল, আম্মা 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 যান, একটু এদিকে আহেন। কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবেরজান বেগম। লাঠিতে ভর দিয়ে এসে তিনি বললেন, মাইয়া মানুষ, এত গলা বাজাস কেন? তোরে না করছি না, এত চিল্লাস কেন? বারবার পরী দ্রুত পদে দাদির নিকটে গিয়ে দাঁড়িয়ে বলল, আমারে না জানাই আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন? আবেরজান পান চিবুতে চিবুতে বলল, অহনি তো আইলো ওরা, একটু জিরাইতে দে। তোর মায়ের মেলা কাম এখন, পরে ওগরে অন্য ঘরে দিয়ে আইব। তুই বিজ্জা গেছস, কাপড় বদলা। লাঠিতে ভরে চলে গেল আবেরজান। মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে। প্রথম দিনই এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা। মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেললো। রুমে এতক্ষণ ঘুমাচ্ছিল। পরী চিল্লানোর ফলে দৌড়ে উঠে সে পরবর্তী কথাগুলো ওর কানে যেতে লজ্জাবোধে মাথা নিচু করে ফেলে। এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের। পরী কথা না বলে সামনে পা বাড়ালো। কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো। আর সামনে কয়েকটা কোটার কতগুলো রং বেরঙের ফিতা। এতক্ষণ ধরে মুখে ওড়না বাঁধা থাকলে এখন সেটা একটানে খুলে ফেললো পরী। তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হলো। মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারলো না, কিন্তু রুমির ধাক্কায় সেদিন তাকালো। রাগজনক কণ্ঠে পালক বলল, কি হয়েছে, ধাক্কা দিচ্ছিস কেন? রুমি হা করে সামনের দিকে চোখ রেখে বলে উঠল, হ্যাঁ রে, এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল? একটু কি ছুঁয়ে দেখবো? রুমির কথার মানে ওরা দুজনে বুঝতে পারল না। রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে। আয়নার প্রতিবিম্বে যেন একটা পরীর আগমন ঘটেছে। পুরো পুতুলের মতোই লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, তার উপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে। প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপর চোখ আটকে গেছে ওদের। ঘর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা। চুল থেকে বেগুনি রঙের ফিতা দুটি খুলে রেখে ওড়নাটা হাতের পিছনে ঘুরতেই তিনজন যুবতীকে হা করে তাকিয়ে থাকতে দেখে পরী কপাল কুঁচকাল, তবে কিছু বলল না। কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলে ফালকের ডাকে থমকে দাঁড়ায় পরী। ফালক জিজ্ঞেস করে বসে, নাম কি তোমার? পরী পেছনে না ফিরেই উত্তর দিল, পরী। অতঃপর ঘর ছেড়ে বের হয়ে গেল। এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই মেয়ের কথাই বিন্দু আর সম্পান বলা বলি করছিল। বিন্দুকে সাথে করে নিয়ে ওরা শাপলা বিলে আসে, কিন্তু তার আগে লতিফা দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায়। কিছুতেই ওদের এদিকে যেতে দিবে না ওরা। সম্পানের অনেক অনুরোধেও লতিফের মন গলল না, কারণ জমিদার কন্যা পরীর কড়া হুকুম, সে থাকাকালীন শাপলা বিলে কোনো পুরুষের আগমন ঘটতে পারবে না। শাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরী বলেছিল, কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না। শেষে বিন্দু পরীর নৌকায় গিয়ে ফিসফিসিয়ে সলা পরামর্শ করে অনুমতি নিল। তারপর সম্পান নৌকা নিয়ে অনায়াসে শাপলা বিলে বৈঠা ফেললো। ফালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে, কিন্তু সামনাসামনি দেখলো এত একটা ফুসকে মেয়ে, বয়স 14 কি 15 হবে। এই মেয়ের রূপের যেমন তেজ, মেজাজের তেমন যেমন ঝাঁজ, সব মিলিয়ে আগুন বলা যায়। মিষ্টি বড় একটা দম পেলে বলে, এটা মেয়ে নাকি বিছুটি পাতা? এভাবে কেউ কারোর সাথে কথা বললে? শহর থেকে এসেছে মেহমানি তো ওদের, সেজন্য এভাবে কথা বলবে? তবে মিষ্টি কথা কেউ কানে তুলল না। রুমে চোখ কষলে বলে, এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম। হবেই তো, দেখলি না এই পরীর মা কত সুন্দর। যৌবনকালে এই মহিলারও তার মেয়ের মতো রূপ ছিল, মায়ের মতোই হয়েছে মেয়েটা। ফালকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েকে এখনই বিয়ে করে ফেলতাম। হাসলো ফালক। তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ের বিয়ে দিত বুঝি? জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস, রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে। ফালক আর রুমির দুষ্টুমি পছন্দ হলো না মিষ্টির। মেয়েটার নাম মিষ্টি, কিন্তু কথায় জাল মেশানো থাকে সবসময়। মূল কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি। ওরাও সুন্দর, ফর্সা, গায়ের রং, কিন্তু পরীর মতো অত নয়। দুপুরে খাওয়ায় ডাক পড়তে সবাই একসাথে খেয়ে নিল, কিন্তু খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না। ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা। ঘাটে ওদের জন্য নৌকা বাঁধাই আছে। ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসো সব।
এখন ওরা গ্রামের আশ্রয় কেন্দ্রে যাবে। সেখানে শতাধিক মানুষ আছে, অর্ধেকের বেশি অসুস্থ। সেখান থেকে ওরা জমিদার বাগান বাড়িতে যাবে, সেটিও বর্তমানে আশ্রয় কেন্দ্র পরিণত করেছে আফতাব। নৌকায় বসে পালক আর রুমি ফিসফিস করে কথা বলছে আর হাসছে। ওদের কাণ্ড দেখে নাম জিজ্ঞেস করলো, কিরে তোরা নিজেদের মধ্যে কি বলছিস, আমাদেরকেও বল শুনি। শেখর তাতে তাল মিলিয়ে বলল, বোধহয় বিয়ের পর হানিমুন কাচার প্ল্যান করছে। বলতে বলতে হাসলো শেখর। পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল, জিনারে মশাই, আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি। জানিস মেয়েটি দেখতে খুব সুন্দর, একদম পুতুলের মতো। নাম পরী, আর দেখতেও পরীর থেকে কম নয়। আমি কখনো রাজকন্যা দেখিনি, কিন্তু রাজকন্যারা বোধ হয় এ পরীর মতোই দেখতে হয়। কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর, নাইম আর আসিফ। পরে তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের। আসিফ ব্যঙ্গাত্মক সুরে বলল, ফাজলামো করছিস? গ্রামের এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে? দুমকে উঠল রুমি। চুপ থাক, একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না, দিতে চায় না, কিন্তু আমি না দিলেও পারছি না। আসলেই মেয়েটা খুব সুন্দর। নাইম ওদের সবার দিকে তাকিয়ে বলল, তাহলে তো দেখতে হচ্ছে মেয়েটাকে, দেখি কেমন সুন্দর। তা দেখবি কিভাবে? অন্দরমহলে তো পুরুষ ঢুকতে দেওয়া হয় না। রুমির দিকে তাকিয়ে কপাল কুঁচকাল নাইম। সত্যি তো? তাহলে কি পরীকে দেখা হবে না? যদি পরী বাইরে আসে তাহলে দেখব। পালক গেঞ্জি কাটলো, নাইমের দিকে তাকিয়ে বলল, অত সোজা না বাবু, ওই মেয়ে বাইরে বের হয় কিভাবে দেখনি? আজকে শাপলা বিলে তো নৌকায় ওই পরীই ছিল। বাবা, কত জোর করে আমরা আসতে পারলাম। নাইমের মুখে চিন্তার রেশ দেখা গেল। পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল, একবার না দেখা পর্যন্ত ক্ষান্ত হবে না। শেখর দুষ্ট হাসি দিয়ে বলল, তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকবো। কি বলিস তোরা? আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না। শেখরের কথায় সবাই হাসলো, শুধু মিষ্টি বাদে। ও সইয়ের বাইরে বের হয়ে চারপাশ দেখছে। নাইম শেখরের কথা ভেবে দেখলো মন্দ না। সে বলল, তাহলে আজ রাতেই মিশনে নেমে পড়া যাক, কি বল? এবার আসিফও সায় দিল। ও দেখতে চাই কেমন সুন্দর মেয়ে। পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল, পাগল তোরা সব, ধরা খেলেই বুঝবে। জমিদার মশাই তোদের ঘরদান নিবে দেখিস। আহারে এসেছিস 6 জন, যেতে হবে 3 জন। কথাটা আফসোসের সুরে বলল পালক। নাইম বলল, আমরা ধরা খেলে তোদের নাম বলবো। তোরাই তো লোভ দেখালি। মেয়েটা এত সুন্দর, গর্দান গেলে সবার যাবে। গ্রামের প্রাথমিক বিশ্ববিদ্যালয়কে আশ্রয় কেন্দ্রে বানানো হয়েছে। এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে। গত 5 দিনে আফতাবউদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে। তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের। নৌকা থেকে আশ্রয় কেন্দ্রে নামতে নাইমসহ সবাই হা হয়ে সবটা দেখতে লাগলো। এই গ্রামের সবকিছু অদ্ভুত ধরনের, এমনকি জমিদার বাড়িটাও অদ্ভুত ধরনের জিনিসপত্র ভরপুর বাড়িটি। ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণ ঘরে শুধু দেখেই যাচ্ছিল। সবাই ওদের দেখেই বুঝতে পারলো ওরা যে শহুরে ডাক্তার। গায়ের সাদা রঙের অ্যাপ্রন জড়ানো বিদায় চিনতে সুবিধা হয়েছে। খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে। ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল, আহেন আপনারা, ওদিকে থেকে শুরু করেন। এটুকুতেই হাঁপিয়ে গেছে। চারপাশে চোখ বুলিয়ে নাক ছিটকে সে বলল, এই নোংরা জায়গায় থাকতে হবে এখন? আমার তো বাবা বমি আসছে, ইচ্ছে করছে এক্ষুনি ঢাকা ফিরে যায়। পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল, তা হচ্ছে না কন্যা, স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে। এতে তোর বমি আসলে করে ফেল, তোকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দিব। নাইম স্টোকাসটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল, তাড়াতাড়ি কাজ শেষ কর, তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি। শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল, হ্যাঁ, তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো। রুমি শেখরের মাথায় গাট্টা মেরে বলল, পরীর চক্করে যেন ভুলভাল চিকিৎসা করিস না, তাহলে তুই শেষ। ওরা 6 জন কাজে লেগে পড়ল। নাইম ধরে সবাই দাঁড়িয়ে আছে। নাইম চেয়ার পেতে বসে আছে আর এক একজন সমস্যার কথা শুনছে আর ওষুধ লিখছে। শেখর আর আসিফ ওষুধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি আর পালক, মিষ্টি পালক। কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারদের কাছে আসতে অস্বস্তি বোধ করে, তাই এরকম ব্যবস্থা করা।
তবে লোক সংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রুগী দেখে শেষ করতে পারবে না। ইতিমধ্যে বিকেল গড়িয়ে এসেছে। হঠাৎ করে নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে। কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল। সম্পানের সামনে গিয়ে দাঁড়াতে একগাল হাসলো সম্পান। বিনিময়ে নাইমও মুচকি হাসি উপহার দিল সম্পানকে। বলে উঠল, কি অবস্থা, তুমি কি এখানে থাকো? না বাবু, আমার কি এখানে খাড়ানের সময় আছে? নাও নিয়েই পইরা থাকি, মেলা কাম আমার, পুরা পদ্মায় আমার, বুঝছেন? সম্পানের কথায় হাসলো নাইম। অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সম্পান। শহরের লোক হওয়ায় অন্যরকম দেখতে নাইম। চুলগুলো কি সুন্দর, গায়ের রঙও ফর্সা, পরনের পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরের জন্মেছে। সেখানে সম্পান নিতান্ত সুনুপুটি। আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে। মাথায় জাকড়া জাকড়া চুল, শ্যামলা গায়ের রং এবং পরনের পোশাক তো সবসময় নোংরা থাকে। এভাবে কি তাকে সুন্দর দেখাবে? সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে, নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে। কিন্তু ওসবের ক্ষমতা নেই চম্পানের। পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসার ঠিকমতো চলে না। তার উপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল, ঘরবাড়ি সব ডুবিয়ে দিয়েছে। এখন ওর পরিবারের ঠাঁই হয়েছে নিজের আধভাঙা নৌকাখানিতে। ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত, আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয়। সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে। কি ভাবছো? সম্পান হেসে বলল, না কিছু না। নাইম এদিকে ওদিকে তাকিয়ে দেখলে কেউ আছে কিনা। সম্পানকে একপাশে টেনে নিয়ে আসতে করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবে? কি কথা? খানিকটা ইতস্ত করে নাইম বলল, জমিদারের মেয়ে পরীর সম্পর্কে বলতে পারবে? মুহূর্তে সম্পানের চোখে চেহারায় আদার নেমে এলো। হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা দিল। সে মাথায় হাত রেখে বলল, ঠাকুরের দিব্যি বাবু, আমি পরীর কিছুই জানি না, আমার এই সব জিগাবেন না, আমি কইতে পারুম না। কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাইম ওর হাত খপ করে ধরে ফেলে। অবাক চোখে তাকিয়ে বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি? আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি কাউকে বলবো না। কিন্তু সম্পান বলতে নারাজ। নাইম অনেক জোরাজুরি করতে লাগলো। শেষে সম্পানকে বলতেই হলো পরীর সম্পর্কে। পরী আমাগো জমিদারের ছোট মাইয়া। আপনারা পরীগো বাড়িতেই গেছেন। পরীর মা বাপে অনেক শাসন করে ওরে, সবসময় ঘরের ভিতরে বইসা থাকে, বাড়ি থেকে বাইর হয় না একটু। মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনলো নাইম। তারপর বলল, কেমন দেখতে পরী? তুমি কি কখনো ওকে দেখেছ? হাসলো সম্পান, হাত নাড়িয়ে বলল, আমি কেন বাবু, এই গায়ের কোনো বেডা মাইনসেও পরীরে দেখে নাই, আমি দেখবো কেমনে? কারো কাছে শুনুনি পরী কেমন দেখতে? হ, বিন্দু কইছিল পরী নাকি মেলা সুন্দর। ওর বেশি তো জানি না। সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল, ব্যাস এটুকুই? এটুকু বলতেই এত গলা কাঁপছে তোমার? আমার মনে হয় তুমি সব কথা বলনি। এবার সম্পান আর দাঁড়ালো না, হন্ততন্ত হয়ে ছুটে গেল ঘাটে। দ্রুত পদে চেপে বসলো নৌকায়। নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখলো। নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে, কিন্তু কি? জানতে হবে ওকে। তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন। এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে। মাগরিবের আজান পড়েছে, ঘন্টাও হয়নি। অজু করে একসাথে নামাজ আদায় করলেন জেসমিন ও মালা। মোনাজাত মন ভরে দুজন দোয়া করলে এই গ্রামের সকল মানুষের জন্য। যে বন্যা দেখা দিয়েছে, মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না। জায়নামাজ বাস করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতে মালা দেখলেন পরী বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে। কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেদিকে। রান্নাঘরে উকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পরী। বড় বড় ভাতের দলা মুখে পুড়ছে আর কাঁচামরিচে কামড় বসাচ্ছে। ঝালে ঠোঁট দুটো লাল হয়ে গেলেও পরী খেয়ে যাচ্ছে। সামনে জ্বলছে হারিকেন, হলুদ আলোয় পরীর চেহারায় লাল আভা দেখা যাচ্ছে। মালা বেশ মনোযোগ দিয়ে দেখল মেয়েকে। এক পা বাজ করে আর এক পা মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরী। গায়ের ওড়না অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে। মালা হাজার চেষ্টা করেও পরীকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে, কিভাবে চলতে হয়, খেতে হয়, কথা বলতে হয়। এই নিয়ে দুঃখের শেষ নেই এই মালার। পরীর জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয়। শাশুড়ি পরীর সাথে ফেরে ওঠে না বিদায় মালাকেই কথা শোনায়। এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না। মালা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকেই বলে উঠল,
এই সাজের বেলা খাইতে বইলি যে? মুখ তুলে একবার মাকে দেখে নিল পরি, তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল, দুপুরে কিছু খাই নাই, তাই খিদে লাগছে। তোরও কতবার কইছি এইরমভাবে খাইতে বইবি না, ওলনা ঠিক কর তাড়াতাড়ি। মায়ের কড়া চাহনিতে পরি ওড়না তুলে গলায় ঝুলে, তারপর গপাগপ খেতে খেতে বলে, আমার ঘর খালি হয়েছে নাকি? হেরা গেছে? মালা গম্ভীর কণ্ঠে বলে, গেছে। তুই তো থাকতে দিবি না। কিছু একটা ভেবে পরীর খাওয়া হঠাৎ থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন? তোর সোনা রূপা আপার ঘরে থাকতে দেই নেই। এখন যা, খা জম্মের মতো, পেট না ভরলেই আমারে খা। মালা রাগে ফুসফুস করতে করতে চলে গেলেন। পরি তা দেখে হাসলো। দরজার দিকে উকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল সে। শান্তিমতো বসে খেতে না পারলে পেট ভরে না পরির। নায়েমরা ফিরল সন্ধ্যার পরপরই, এসে যার যার ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয়। রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে। পরির যে মেজাজ, তাতে ওদেরও মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাত করে বাড়িতে ফিরলেন আফতাবউদ্দিন। প্রায় 3 দিন পর বাড়িতে এসেছেন তিনি। সাথে ওনার ছোট ভাই আখির উদ্দিনও এসেছেন। তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না, কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ। এই প্রথা শুধুমাত্র পরীর জন্য নয়, এটা ছিল পরীর মা মালার জন্য। আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন, সেদিনে সবাই মিলে নববধূ দেখার জন্য আসে। মালাকে দেখে সবাই সেদিন হা হয়ে গিয়েছিল। অন্যান্য পুরুষেরা কুনজর দিয়েছিল মালার উপর। সুন্দরের দিকে সব মানুষের চোখ আটকে যায়, কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না। কারো কারো নজরে নিকৃষ্টতা মিশানো থাকে। তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবের এই ভাই আখির। সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব। সেজন্য মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করে দিয়েছিলেন আফতাব। পরে যখন ওনার 3 মেয়ের দিকে তাকান, একই ভাবনা আসে ওনার মাথায়। কেননা মালা একটি নয়, 3টা পরি জন্ম দিয়েছে। ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবে এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব। যেই মালার জন্য এত কিছু করলো, আর সেই মালাকে ফেলে আরেকজনকে বিয়ে করে ঘরে তুলল আফতাব, সেটাই বুঝতে পারে না পরি। বেশি ভালোবাসায় মরিচা ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা। এই ভেবে পরির মনে আগুন জ্বলে সবসময়। শুধু পরি কেন, এজন্য সোনালি আর রূপালিও বাবাকে অপছন্দ করে, তবে তা প্রকাশ করে না কেউ। কাজ শেষে আফতাব আসতে তার 2 ভিবি এগিয়ে এসলেন। জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন, আর মালা গেলেন খাবার আনতে। তিমির নিকাশকালে গুটগুটো অন্ধকার ছেয়ে আছে চারিদিকে। বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে। গুমট ভাবটা এতে কাটছে কিছুটা, কিন্তু এই সময়টাতে যেন চারিদিকে ভয় ছড়িয়ে চলেছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে, বই কমছে না। কালকে সকালে না জানি কতটা পানি বাড়বে। এজন্য ঘুম আসছে না মালার। পাশে জুম্মান বেগরও ঘুমাচ্ছে। আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে, তাই জুম্মান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে। মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করলো। চোখটা সবে লেগে এসেছে, অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে এলো। তড়িঘড়ি করে মায়েরা বাইরে এসে বোঝার চেষ্টা করলো যে কে এমনভাবে চিল্লাচ্ছে। তবে বাইরে এসে বুঝতে পারলো এটা কুসুমের গলা। নিচতলার বারান্দায় সে এদিক ওদিক হারিকেন দিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে, কেডা কোথায় আছো গো? ঘরে চোর আইছে, চোর। মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায়। ততক্ষণে জেসমিন ও আফতাব বের হয়ে এসেছেন। কুসুমের গলার স্বরে সবার আগে ফালকের ঘুম ভাঙল। রুমি আর মিষ্টিকেও ডেকে তুলল। ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট, তবে অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছে না। আফতাব এগিয়ে এসে বললেন, কি হয়েছে কুসুম? কুসুম হাঁপাতে হাঁপাতে বলল, কর্তাবাবু, ঘরে চোর আইছে গো, চোর। মালা ঘুমটা টেনে এগিয়ে এসে বললেন, কস কি? কি চুরি করছে? কুসুম হালকা হেসে বলল, পরিয়াপা থাকতে চুরি করব কেমনে? বেডারে মায়েরা ভর্তা বানাইয়া দিছে। মালা চোখ কপালে। অন্ধকারের মধ্যে পরীকে খুঁজতে লাগলো মালা। কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে উঠোনে পরিয়াপা এতক্ষণে বেডারে বাইন্দা ফালাইছে। বলে মুখে হাত দিয়ে হাসলো কুসুম। হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় আফতাব আর মালা এগিয়ে গেল উঠোনের
কোণে বড় পেয়ারা গাছের সাথে লোকটার দুটো বাদ ছিল পরি। লোকটার পুরো মুখে গামছা পেঁচানো, এতে বেহারা দেখা যাচ্ছে না। পরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে। মোটা লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালো পরি। আফতাবের দিকে তাকিয়ে বলল, চোর ধরা শেষ আর আপনি অহন আইলেন? যাকগে, কাইলোর বিচার করিলেন। আজ রাত ও রেহানি বৃষ্টিতে ভিজুক। আফতাব গোমড়া মুখে তাকালেন পরির দিকে। অনেক কিছুই বলতে চাইছেন, কিন্তু রাত বেশি হওয়ায় আর কথা বাড়ালেন না তিনি। পরীকে ঘরে যেতে বললেন। উপরে দাঁড়িয়ে সবই শুনল রুমি, মিষ্টি ও পালক। এখন ওরা ভয় পাচ্ছে খুব, যদি নাইম, শেখর বা আসিফের মধ্যে কেউ একজন হয়। ভাবতে গলা শুকিয়ে এসেছে তিনজনের। পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলল, কোন চোর ধরেছে পরি? নাইম তো বলেছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে। তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল? রুমি নখ কামড়াতে কামড়াতে বলল, এই মেয়েটা তো খুব ভয়ানক রে। অন্ধকার ওকে কাবু করতে পারে না, বরং অন্ধকার ওকে দেখে কাবু হয়। না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে? এবার মিষ্টিও ভয় পেল খানিকটা, কোনো বিপদ হবে না তো? তখনই পরীকে আসতে দেখা গেল। তবে হারিকেনের আলোয় পরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখল ওরা। এতে ওদের ভয় আরো বেড়ে গেল। পরি ওদের দিকে তাকিয়ে বলল, আপনারা ভয় পাবেন না। পরি থাকতে অন্দরমহলের কোনো মাইয়ার গায়ে কেউ হাত দিতে পারে নাই, আর পারবেও না কোনোদিন। আপনারা এখন ঘুমাইতে যান, কাইল বিচার হবে, তখন সব দেখতে পারবেন। ভুলেই পরি চলে গেল। কিন্তু ওদের ঘুম কি আদৌ আসবে? বড়সড় একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো মতে নাইম বা শেখর যদি হয়, তাহলে ওদের মান সম্মান সব শেষ। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটা খুবই সুন্দর। গল্পটাকে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।